নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ আমরা প্রায় ধরে নাও 82 কিলোমিটারের কাছাকাছি জার্নি কমপ্লিট করে কিন্তু এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ বেনাপুর বিচে। আর এদিকে দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু চলছে পিকনিক। আর সত্যি কথা বলতে শীত পড়ে গেছে, পিকনিক তো স্বাভাবিকভাবে হবেই। তো চলো তোমাদের বিচটাকে ঘুরে দেখাই। বিচটাকে ঘুরে দেখানোর আগে তোমাদের আজকে আমাদের রুট সম্পর্কে বলে দিই। আমরা সাধারণত আমি বেরিয়েছিলাম বেসিক্যালি বামুনগাছি থেকে, অঙ্কিতা বেরিয়েছিল মধ্যমগ্রাম থেকে। আর আমি বামুনগাছি থেকে বেরিয়ে অঙ্কিতাকে তুলে নিয়ে আমরা প্রথমে এসেছিলাম হচ্ছে 3 নম্বর থেকে আমরা নিয়েছিলাম ডান দিক নিয়ে আমরা উঠে গেছিলাম বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে। বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে দেন আমরা ক্রস করেছি হচ্ছে তোমার বালি ব্রিজ ক্রস করে উঠে গেছিলাম আমরা NH12 উঠে আমরা এসেছিলাম বাগনান থেকে আমরা ঢুকে গেছিলাম বাদিক ঢুকে বেশ কিছুটা প্রায় তোমার 6.5 কিলোমিটার জার্নি কমপ্লিট করে অবশেষে আমরা এসে পৌঁছেছি বেনাপুর বিচে। তো বন্ধুরা, ন্যাচারালি কিন্তু এই বেনাপুর বিচ থেকে ভিডিওটা শুরু করলে ভালো লাগবে না, তাই আমরা চলে যাই বাড়ি থেকে ভিডিওটা শুরু করা যাক। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11টা 8, আর আমরা এখন আছি একদম মধ্যমগ্রাম চৌমাথাতে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর পাশে হচ্ছে তানুষ্কা অটো। আর এই অপোজিট সাইডটা তুমি যদি যাই তাহলে দেখতে পাবে রয়েছে হচ্ছে কান্ট্রি মোটর, যেটা রয়্যাল এনফিল্ড। তো আজকে যাত্রাটা শুরু হচ্ছে আমাদের একদম মধ্যমগ্রাম চৌমাথা থেকে। অঙ্কিতা উঠে পড়। সত্যি কথা বলতে আজকে বাড়ি থেকে ক্যামেরা অন করিনি, তার কারণ হচ্ছে একই রাস্তা বারবার দেখতে ভালো লাগে না, বা একই টাইপের কথা বারবার কারো শুনতে ভালো লাগে না। আর তোমাদের যদি বলি যে কান্ট্রি মোটরের কথাটা বলেছিলাম, মানে রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড কান্ট্রি মোটরের শোরুম। আর এখন আমরা এটাকে ক্রস করব। তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা এই জাস্ট ক্রস করছি হচ্ছে এয়ারপোর্টকে। আর এই যে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের এরিয়াটা, আর এদিকে বাদিকে কাজ চলছে। তোমাদের তো আগের ব্লগে বলেছি অ্যাকচুয়ালি এয়ারপোর্ট মেট্রো যেটা আছে, এয়ারপোর্ট মেট্রো কিন্তু এখানে এখন কন্টিনিউ কাজ করছে, যার জন্য হয়তো আমাদের সাময়িক কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু মানে বিশাল বড় একটা সমাধান হতে চলেছে আমাদের মানে রোজকার জীবনে। তার কারণ এয়ারপোর্ট মেট্রোটা হয়ে গেলে অনেকটাই সুবিধা সাধারণভাবে যারা মধ্যমগ্রামবাসী বা যারা নিউরাগপুরবাসী বা আশেপাশে যারা আছেন, কারণ সকালবেলা ট্রেনের যে পরিমাণে ভিড় থাকে সেটা যদি বিচার করা যায়। তোমাদের বলে রাখি 3 নম্বর থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠতে গেলে কিন্তু দুটো রাস্তা তুমি পেয়ে যাবে। একটা হচ্ছে এই যে সোজা যেটা চলে যাচ্ছে NH35, এটা ধরে তুমি সামনে গিয়ে ওখান থেকে ডান দিক নিয়ে নিতে পারো ব্রিজের নিচ দিয়ে। আর আমরা এখন উঠে যাচ্ছি ব্রিজের ওপরটাতে, তার কারণ এখান দিয়ে গেলে ট্রাকে জ্যাম থাকে, বাস থাকে, অনেকটাই প্রবলেম হয়, যার জন্য আমরা নিয়ে নিচ্ছি এয়ারপোর্টের এয়ারপোর্ট 3 নম্বরের যে গেটটা আছে, যে ব্রিজটা আছে, মানে ওভার ইয়েটা আছে, সেটাকে আমরা নিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু তোমাদের আগের দিন পুরো এয়ারপোর্টের সৌন্দর্যটা দেখিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে চলছে কাজ, আর কাজের জন্য কিন্তু কিছু জায়গায় রয়েছে ডাইভারশন। ডাইভারশন তো থাকবে, আর সাময়িক কিছু প্রবলেমও হবে, তার কারণ ভালো কিছুর জন্য তো একটু কষ্ট করতেই হবে, তাই না? ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছে গেছি দার্জিলিং। দেখতে পাচ্ছ যে সামনে দার্জিলিং, বিশাল বড় পাহাড়, কিন্তু পাহাড়ে মানুষ যায় না। আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম, এই ভিডিওতেও তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু পাহাড়ের পাশে একটা সুন্দর ভিউ আছে, জানো তো? সে যা গন্ধ ছাড়ছে না, পাগল করে দেখা তো। আর তোমাদের যে ভিউটার কথা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছ এই যে যাচ্ছে হচ্ছে আমাদের মেট্রো। কোনো ভিডিওতে কিন্তু মেট্রোটাকে আমরা দেখাতে পারিনি খুব সাধারণভাবে। এই যে দেখতে পাচ্ছ আছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমাদের পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে মেট্রো, আর সামনে রয়েছে একদম কি বলবো, কংক্রিটের জঙ্গল, বেশ অসাধারণ একটা। আর ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড়নগর মেট্রো স্টেশন, পাশে রয়েছে বড়নগর রেলওয়ে স্টেশনও রয়েছে।
আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে সাধারণভাবে বালি টোল ব্রিজ যেটা রয়েছে, টোল ব্রিজটা। তার কারণ হচ্ছে এই সাইডে তোমার চলে যাচ্ছে হচ্ছে ট্রাক, বাস বা যে সমস্ত গাড়িগুলো আছে। আমাদের সাধারণভাবে 2 হুইলার বা 3 হুইলার সাধারণভাবে এই রাস্তাতে অ্যালাউড নয়, তার জন্য আমরা নিয়ে নিচ্ছি এই রাস্তাটা তোমার দক্ষিণেশ্বর বালি দক্ষিণেশ্বর বালি হয়ে তোমার কিন্তু NH6-এ উঠবে। আর এটা তো ডাইরেক্ট টোল মানে টোল হয়ে ডাইরেক্ট একেবারে তোমার NH6-এ উঠে যাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:36, আর আমরা আছি হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজের, এই যে দেখতে পাচ্ছ ব্রিজের একদম আগে। আর বাপরে বাপ, আজকে মন্দিরের লাইনটা দেখো। ও হো অঙ্কিতা, মন্দিরের লাইনটা দেখতে পাচ্ছ, মন্দিরের লাইনটা দেখো। মানে লাইন তো প্রচুর বড় লাইন, এত বড় লাইন সাধারণভাবে আমি কখনো দেখিনি। আর এই যে মাকে কিন্তু দূর থেকে জানিয়ে দিলাম আমরা প্রণাম। আর এই যে দেখতে পাচ্ছ ব্রিজের হাফ মানে কি বলবো একদম মাঝামাঝি জায়গায় এসে কিন্তু লাইনটা শেষ হয়েছে, তার মানে বুঝে নাও আজকে কি পরিমাণে লাইন। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:40, আর আমরা কিন্তু এই জাস্ট বালি স্টেশন বা বালি ব্রিজকে টাটা জানালাম। এখনও বালি ব্রিজের মধ্যে অবশ্যই আছে, কিন্তু বালি স্টেশনকে টাটা জানালাম। টাটা জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:44, আর আমরা কিন্তু এখন এই জাস্ট তোমার ইয়েকে ক্রস করলাম, বালি যে ইয়েটা আছে ক্রস করে এখন আছি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে NH2 যেটা চলে যাচ্ছে দিল্লির দিকে। আর আমরা যে রাস্তাটা নিচ্ছি, আমরা নিয়ে নিচ্ছি ধুলাগড় বা খড়গপুরের দিকের রাস্তাটা, মানে NH16। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11:50, আর আমরা আছি বর্তমানে সলপে। আর এই যে দেখতে পাচ্ছ সলপ ব্রিজ, আর এদিককার ভিউটা দেখো, ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমার। আর পাশে রয়েছে সাপুজি পালোয়ানজির যে তোমার কনস্ট্রাকশন যে প্রজেক্টটা মানে সত্যি কথা বলতে একটা অসাধারণ ভিউ আসে এই জায়গাটা দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি সেটা কিন্তু এই সলপেই অবস্থিত। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 12:40, আর আমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি হচ্ছে ধুলাগড়। এখান থেকে ধুলাগড় টোল প্লাজা মাত্র 1 কিলোমিটার। আমরা কিন্তু সামনে থেকে নিয়ে নিয়েছি ফুটপাথ, তার কারণ প্রচুর পরিমাণে পেয়ে গেছিলো খিদে, কারণ সকালবেলা উঠে তেমন কিছু খাওয়া হয়নি, যার জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। দেখতে পাচ্ছ ওপরে রয়েছে কানাড়া ব্যাংক, নিচে রয়েছে হাইওয়ে হোটেল বা ধাবা। এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা মোটামুটি রওনা হব। আর এখান থেকে আমাদের যে গন্তব্যের ডিস্টেন্স হচ্ছে মাত্র 40 কিলোমিটার, সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা মতো। তো চলো, যে দেখতে পাচ্ছ অঙ্কিতা ম্যাডামের কিন্তু শরীরটা একটু খারাপ আজকে। তো ম্যাডাম শরীর ঠিক আছে তো? ম্যাডামের সত্যি কথা বলতে 2 দিন ধরে একটু শরীর খারাপ। ম্যাডামের শুধু নয়, আমারও বেসিক্যালি একটু শরীরটা খারাপ। তার কারণ জানোই তো বাইরে থাকি বেশিরভাগ সময়, আর বাইরের খাবারটা একটু বেশি কনজিউম করা হয়। তো চলো, দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটআপে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 12:48, আর দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ধুলাগড় টোল প্লাজায়। আর এই যে দেখলে আমরা সাইড দিয়ে কিন্তু ধুলাগড় টোল প্লাজাটাকে ক্রস করলাম। তোমাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ ধুলাগড় টোল প্লাজার পাশে যে ধাবাটা রয়েছে, সকালবেলা কিন্তু এখানে প্রচুর পরিমাণে রাইডারের সমাগম হতে, আর প্রচুর রাইডাররা এখানে কিন্তু থাকে বেসিক্যালি সুপার বাইক নিয়ে। আর এখানে মানে সকালবেলা বেসিক্যালি সানডে সকালবেলা কিন্তু একটা মেলা বসে যায় রীতিমতো সুপার বাইকের। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 1:23, আর আমরা এখন আছি হচ্ছে বাগনানের কাছাকাছি একটা জায়গায়। আর এখানে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, দেখতে পাচ্ছ। ওহো গ্যাস সিলিন্ডার এলপিজি, দেখতে পাচ্ছ এলপিজিতে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। আর কি, রাস্তায় চলতে গেলে তো এই সমস্ত জিনিস হতেই থাকবে। এদিকে দেখতে পাচ্ছি যারা নিরাপত্তা কর্মী রয়েছে, নিরাপত্তা কর্মীরা কিন্তু রীতিমতো মানে সব কিছুর জন্য একদম রেডি হয়ে রয়েছে, তার কারণ গ্যাস সিলিন্ডার বলে কথা।
সত্যি কথা বলতে গেলে রাস্তা দিয়ে চলতে গেলে নানা রকম ঘটনার সম্মুখীন তো হতে হবে, তার মধ্যেও তোমাদেরকে একটু দেখে শুনে রাস্তা চলতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছি তোমার 310 যেটা 310RR যেটা আছে, অ্যাপাচি 310RR নিয়ে কিন্তু মোটামুটি মনে হচ্ছে একটা র্যালি ছিল বা ওনাদের হয়তো রাইড ছিল। প্রচুর গাড়ি দেখলাম, তোমরা হয়তো দেখতে পেয়েছো যে অনেক গাড়ি কিন্তু 310RR। আর এই যে রাইডাররা সবাই রাইডে বেরিয়েছিল, এখন সবাই বাড়ি ফিরছে আর আমরা এখন রাইডে বেরোচ্ছি সবে। ডিফারেন্স, অন্যান্য দিন আমরা এই সময় ফিরি আর আজকে আমরা এই সময় বেরোচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই যে বাগনানের ভেতরে কিন্তু আমরা এখন বর্তমানে ঢুকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে বোর্ডে রয়েছে শ্যামপুর হচ্ছে 25 কিলোমিটার। তো চলো এই রাস্তা ধরে এখন আমরা কিছুটা জার্নি করব। আর এখানে আরও একটা রয়েছে গাদিয়ারা হচ্ছে 34 কিলোমিটার। সত্যি কথা বলতে গাদিয়ারাটা যে এই দিকটায় আমার জানা ছিল না। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। আশা করি বাগনানে ঢুকছি যখন তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো আমরা আজকে কোথায় যেতে চলেছি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 1:32 আর আমরা আছি হচ্ছে বাগনান অন্টিলা পুল বলে একটা জায়গায়। অন্টিলা পুল না পুর সামথিং কিছু একটা জায়গাটার নাম, বা অন্টিলাই ধরো, বাগনান অন্টিলাতেই। আর এখান থেকে আমাদের গন্তব্যের ডিস্টেন্স হচ্ছে মাত্র 6 কিলোমিটার। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 1:35 আর আমরা কিন্তু এখন আছি বৈদ্যনাথপুরে। আর আমাদের বৈদ্যনাথপুর থেকে বেশ কিছুটা সামনে যেতে হবে, তোমার ওই 300-400 মিটার মতো সামনে যেতে হবে। সামনে গিয়ে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে ডান দিক। তো চলো তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বৈদ্যনাথপুর থেকে আমরা নিয়ে নিলাম ডান দিক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর অবশ্যই আমি ডেসক্রিপশানে লোকেশানটা শেয়ার করে দেবো, তোমাদের আই থিঙ্ক আসতে আরও বেশি সুবিধা হবে। কারণ আমি যেমন এসেছি বামুনগাছি থেকে, সো আমি যেমন লোকেশানটা সাধারণভাবে গুগলে চেক করেই এসেছি, তোমাদেরও আমি শেয়ার করে দেবো। তোমরা যেখান থেকেই আসো না কেন আশা করি গুগল তোমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করবে। তবে একটা কথা বলে রাখি, গুগল কিন্তু এখন প্রচুর পরিমাণে ভুল রাস্তা দেখাচ্ছে। মানে এমনও কিছু রাস্তা দেখাচ্ছে যেখানে কোনো রাস্তা নেই, কিন্তু রাস্তা শো করে দিচ্ছে। এটা কিভাবে পসিবল হচ্ছে বা কে যে ম্যাপিংটা করছে সেটাও বা কে জানে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বৈদ্যনাথপুর হাই স্কুল। আর এই যে দেখতে পাচ্ছ বৈদ্যনাথপুর হাই স্কুল, বেশ সুন্দর পরিপাটি করে গোছানো স্কুল। সামনে রয়েছে একটা পুকুর, খেলার মাঠ, একটা মন্দির, বেশ সুন্দর। বাহ, বাগনানের ভেতরে এত সুন্দর যে জায়গা আছে জানা ছিল না। সত্যি কথা বন্ধুরা, মানে বাগনানের ভেতরে এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি কথা বলতে আমাদের জানা ছিল না। মানে দেখতে পাচ্ছ, দেখলে তুমি বুঝতে পারবে সত্যি কথা বলতে সত্যি অসাধারণ একটা পরিবেশ। দু সাইডে রয়েছে দেবদারু গাছ, কিছু ঝাউ গাছের মাঝখান দিয়ে রাস্তা, আমরা সেই মাছ দিয়ে মাঝ বরাবর চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ঝাউ গাছ, উফ সত্যি। বন্ধুরা জাস্ট পরিবেশটা দেখো আর জায়গাটা দেখো, দিগন্ত জোড়া, সত্যি অসাধারণ একটা জায়গা।
তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বাগনানের থেকে এই যে পাত্রপাড়ার এই সাইডটায় যেই ঢুকলাম, দুধারে কিন্তু রয়েছে অজস্র পরিমাণে কিন্তু রয়েছে তোমার পিকনিক স্পট। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে পিকনিক স্পট, যেদিকে তাকাচ্ছি সেদিকে পিকনিক স্পট, প্রচুর পরিমাণে রয়েছে মানুষ। তো চলো আমরা আমাদের জায়গাটা যাই। অ্যাকচুয়ালি আমাদের গুগল যে লোকেশানটা দেখাচ্ছে আমরা সেই লোকেশান যাই, সেই লোকেশান থেকেই আমরা মোটামুটি বিচের সাইডে যাবো। এই যে দেখতে পাচ্ছ গুগল কিন্তু আমাদের এই লোকেশানটাই দেখিয়েছে। তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি বেনাপুর বিচে, আর সামনে দেখতে পাচ্ছ অজস্র মানুষ এসছে পিকনিক করতে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি একদম ঠিক নদীর পাড়ে। খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, সত্যি অসাধারণ লাগছে। এদিকে তোমাদের দেখাই ভাইদের অবস্থা, ভাইরা দেখতে পাচ্ছ অবস্থা দেখো। দেখো এনারা পিকনিক করতে এসে করছে নদীতে স্নান। সত্যি কথা বলতে আমার যতদূর এদের দেখে মনে হলো এরা যত সম্ভব তোমার এলাকারই, হয়তো আশেপাশের এলাকারই কোনো ছেলে হবে। বন্ধুরা আমরা চলে এসেছিলাম বেনাপুর বিচে, আর বেনাপুর বিচে এসে কিন্তু আমরা এখন পেয়ে গেছি বেশ কিছু দাদাদের। দাদারা এসছে হচ্ছে কোঠারি যে হসপিটাল আছে, কোঠারি হসপিটাল থেকে। তোমাদের কোঠারি হসপিটালের ডিটেলসটা দিয়ে দিই। কোঠারি হসপিটাল হচ্ছে তোমার আলিপুর চিড়িয়াখানায়, যারা যারা আলিপুর চিড়িয়াখানায় গেছো তারা অবশ্যই জানো, একদম আলিপুর চিড়িয়াখানার অপোজিটে যে হসপিটালটা রয়েছে ওই হসপিটালটা থেকে কিন্তু দাদারা এসছে। এই যে দেখতে পাচ্ছ দাদারা, আর এই যে হচ্ছে দাদাদের পিকনিক স্পট। দাদারা এখানে করছিল খাওয়া দাওয়া, কি খাওয়া দাওয়া করছিল সেটা দেখাবো না, যাই হোক দাদাদের সাথে দেখো না, একটু হাই করে দাও সবাই। ঠিক আছে দাদা, কেমন আনন্দ করছো বলো? তা অত দূর থেকে এই বিচের খোঁজ কোথায় পেলে? খুব ভালো, আমাদের এখানে একজন স্টাফ থাকে। আচ্ছা, হ্যাঁ, ও বাড়ি 5 কিলোমিটার দূরে। ও বললো খুব ভালো জায়গা। আচ্ছা, আমরা আগের বছর এসেছি এখানেই। হ্যাঁ, খুব ভালো জায়গা। আচ্ছা, এই স্পটটা কি ফ্রি? ফ্রি, একদম ফ্রি। আচ্ছা, এখানে সাউন্ড এলাও নেই, তো আমাদের খুব ভালো লাগে, মানে ফ্যামিলি বা খুব মানে ভালো লাগে। আচ্ছা, কোনো উৎপাত নাই, কিছু মানে খারাপ কিছু নয়, যা কিছু করো কোনো অসুবিধা নেই। না, আজ থেকে যখন আমি 1.5 মাস আগে একবার এখানে এসেছিলাম তখনও দেখেছিলাম বিচটা পুরো ফাঁকা। সত্যি কথা বলতে এত পরিমাণে যে নোংরা। আচ্ছা আচ্ছা, এটা যেহেতু ডিসেম্বর মাস চলছে সে কারণে পিকনিকের ওরা কিন্তু পরিষ্কার ওরা তুলে নেবে। ও মানে তার জন্য চার্জেস নেয় সবাই? হ্যাঁ হ্যাঁ, 1-150 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, মানে যারা পরিষ্কার করে তারাই নেয়। 1-150 টাকা নেয় ওর ক্লাব থেকে, এর জন্য করে দেয়। যাক দাদা, চলো এনজয় করো। ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ বেনিপুর বিচ, যেটা দেখতে পাচ্ছ বেনিপুর বিচের চারি সাইডে দেখতে পাচ্ছ বাচ্চারা কি হচ্ছে খেলা, বেশ সুন্দর লাগছে, আর বেশ সুন্দর একটা সময় কাটলাম এই জায়গাতে। তো চলো তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ অজস্র রয়েছে পিকনিকের জায়গা। আর তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু পিকনিক করতে কোনো খরচ লাগে না। তবে একটা কথা, এখানে তোমরা সাউন্ড বাজাতে পারবে না, আর তোমরা কী বলবো বেশি মানে মদ্যপান করতে পারবে না। এই জিনিসগুলোই এখানে মানে মেন হচ্ছে রেস্ট্রিকশান। তাছাড়া এখানে তেমন কোনো রেস্ট্রিকশান নেই, এখানে এমনি সুন্দরভাবে এসে তোমরা পিকনিক কিন্তু করতে পারো। আর সত্যি কথা বলতে এখানকার কিছু মানুষের সাথে কথা বললাম, কিছু মানুষের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম এটা কিন্তু প্রচণ্ড ফ্র্যাঙ্কলি। তো তোমরাও চলে আসতে পারো সুন্দর একটা বিকেলে বা সকালে এখানে পিকনিকের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, তোমাদের তো ঘুরে দেখালাম বেনাপুর বিচ, আর দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ। সত্যি কথা বলতে দেখানো যাচ্ছে না, একেবারে সূর্য মাথার উপরে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।